আমরা এখন ৩০তম বিসিএস এর গণিত অংশ দ্বিতীয় অংশ করতে যাচ্ছি, দ্বিতীয় পার্ট। ৬ নম্বর ম্যাথে বলছে দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটি অপরটির কি কোণ বলে। তো সন্নিহিত কোণ কি সেটাকে বোঝার চেষ্টা করি। ধরেন এটা একটা কোণ, এখন মাঝখানে যদি আরেকটা বাহু নিই আমরা, তাহলে দেখুন উপরের কোণটাও কিন্তু এই বাহু ব্যবহার করলো, আবার নিচে যে কোণ তৈরি হইলো এই বাহুটা কিন্তু দুইটা কোণেই ব্যবহার হয়েছে। এই বাহুটা সাধারণ বাহু, কারণ এই কোণেও এই বাহু ব্যবহার হয়েছে, আবার এই কোণেও এই বাহু ব্যবহার হয়েছে। তো এরকম যখন একটা বাহু দিয়ে দুইটা কোণ হয় তখন তারা পরস্পর সন্নিহিত কোণ। তাহলে এই কোণের সন্নিহিত কোণ এইটা, এই কোণের সন্নিহিত কোণ এইটা। এখন এখানে বলছে যে দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ। তো আমরা এইভাবে কল্পনা করতে পারি, এইভাবে এখানে কিন্তু দুই সমকোণ আছে। আমরা জানি এখানে যদি আমরা সোজাসুজি দাগটা নিই, উপরে লম্বটা নিই, তাহলে এই পাশে 90 ডিগ্রি, এই পাশে 90 ডিগ্রি, এখানে দুই সমকোণ আছে। তো দুই সমকোণ যদি থাকে, আমি সরাসরি দিলাম না, আমি ধরে নিচ্ছি এটা দুই সমকোণ। আমাদের এইরকম ছিল আর একটা বাহু। এখন দেখেন, এখন এই যে কোণ আর এই যে কোণ, এটা দুইটা মিলে কিন্তু 180 ডিগ্রি বা দুই সমকোণ হয়েছে। এবং আমি যে বলছিলাম যে একটা বাহু দিয়ে দুইটা কোণ হইলে এই বাহু দিয়ে এই কোণ, আবার এই বাহু দিয়ে এই কোণ, তাহলে এটা সাধারণ বাহু, তাহলে এই দুইটা সন্নিহিত কোণ। এখন এই যে সন্নিহিত কোণ কিন্তু দুইটা মিলে কত হইলো, দুইটা মিলে কিন্তু 180 ডিগ্রি বা দুই সমকোণ। তাহলে এই যে এরকম, অর্থাৎ দুইটা কোণ মিলে যদি এটা যদি কোনো কারণে 80 হয় তাহলে এটা কিন্তু 100 ডিগ্রি আছে, কারণ দুইটা মিলে 180 হবে। তাহলে 80-র সন্নিহিত হবে 100, 100 সন্নিহিত হবে 80। কিন্তু এদেরকে কি বলে? দুইটা মিলে যদি 180 হয় বা দুই সমকোণ হয় তাকে কি বলে? সোজা বাংলা, যে যদি এভাবে একটা সাধারণ বাহুর মাধ্যমে যদি সন্নিহিত কোণ উৎপন্ন হয় এবং পুরাটা মিলে যদি 180 হয় তাহলে আমরা তাকে বলবো সম্পূরক কোণ। তো 180 হলে, দুইটা মিলে 180 হলে তাকে আমরা বলি সম্পূরক। আর দুইটা মিলে যদি 90 হয় তখন কিন্তু আমরা বলি পূরক। তো আমরা কিন্তু অনেকেই কিন্তু ভুলে যাই, দেখেন পূরক বানানে 1, 2, 3টে অক্ষর, আর সম্পূরক বানানে 1, 2, 3, 4, 5টে অক্ষর। এই জন্য মনে রাখবেন, সম্পূরক মিলাইতে গেলে বড় সংখ্যা লাগে আর পূরক মিলাইতে গেলে ছোট সংখ্যা লাগে। তো আমি সহজভাবে বললে, যদি দুইটা কোণ মিলে 180 হয় তাহলে তারা একটা অপরটার সম্পূরক, আর দুইটা কোণ মিলে যদি পরস্পর 90 ডিগ্রি হয়, দুইটা কোণ যোগ করলে তারা একে অপরের পূরক কোণ হবে। নাম্বার ছিল বৃত্তের কেন্দ্রছেদকারী জ্যাকে কি বলে। তো আমরা যদি এইভাবে একটা বৃত্ত অঙ্কন করলাম, তো এটা তার কেন্দ্র। এখন বৃত্তের পরিধির যে কোনো একটা বিন্দু থেকে অপর যে কোনো বিন্দুতে মিলালে সেটা একটা জ্যা। তাহলে এটা কি হবে? এটার নাম কি? জ্যা। এখন এরকম কত জ্যা অঙ্কন করা সম্ভব? অনেক অনেক জ্যা অঙ্কন করা সম্ভব, এইভাবে অসংখ্য জ্যা অঙ্কন করা সম্ভব। তবে কোনো একটা জ্যা যদি এইভাবে কেন্দ্র দিয়ে যায় তাহলে তখন ওই জ্যাটাকে আমরা কি বলবো বলেন তো? এই জ্যাটাকে তখন আমরা কি বলবো? এটাকে কিন্তু আমরা ব্যাস বলবো। সুতরাং বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে আমরা কি বলবো? ব্যাস। শুধু যে এদিকেই ব্যাস হবে তা না, আপনি যদি এই দিকে এভাবে যোগ করে এইদিকে আনেন তাহলে এটাও ব্যাস হবে। আপনি যদি কেন্দ্র ছেদ করে যদি অপর বিন্দুতে মিলিত হয় প্রত্যেকটাই কিন্তু ব্যাস হবে। আর ব্যাসের অর্ধেক, যেমন এই বাহুটা আপনি কল্পনা করেন, এটার অর্ধেক হলে এই পর্যন্ত, এটা হলে তাহলে ব্যাসার্ধ হবে। ব্যাসের অর্ধেককে আমরা বলবো ব্যাসার্ধ। দুটি ত্রিভুজ পরস্পর সর্বসম হওয়ার জন্য নিচের কোন শর্তটি যথেষ্ট নয়? তো অপশনে আপনারা দেখেন, অপশনে যে ইগুলা দেওয়া আছে ক, খ, গ, ঘতে, সেখানে কিন্তু খ নাম্বার অপশনটা দেখেন যে একটির 3 কোণ অপরটির 3 কোণের সমান, এটা কিন্তু সর্বসম হওয়ার জন্য যথেষ্ট নয়। আমি আপনাকে ব্যাখ্যা করে দেখাচ্ছি। দেখুন যে আমি যদি এইভাবে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, তো এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হইলো, এখানে ধরে নেই 45, এখানে ধরে নেই 45, 45, এরকম একটা কোণ আছে, এটা হলো 90 ডিগ্রি। এখন এই ত্রিভুজটাই আমি যদি আবার একটু বড় করে অঙ্কন করি, এইভাবে আমি এখানেও 45 দিলাম, 45 ডিগ্রি কোণ, এখানেও 45 ডিগ্রি কোণ দিলাম, এখানেও আমরা 90 ডিগ্রি কোণ দিলাম। এখন দেখেন তো যে এই ত্রিভুজের 90 ডিগ্রি, এই ত্রিভুজের 90, অপর দুইটা কোণ, তাহলে তো কোণগুলো তো আমি সমান দিছি, কোণগুলো সমান দিয়েছি না? কিন্তু কোণ সমান দেওয়ার ফলে ত্রিভুজ কি সমান হয়েছে? জীবনেও না। এটার ক্ষেত্রফল অনেক ছোট, এটার ক্ষেত্রফল অনেক বড়। তার মানে কোণ সমান হলে, সমান হলে সেটা সদৃশ্য কোণই, কিন্তু সর্বসম না। সর্বসম মানে কি? সর্বসম মানে যার সব কিছুতেই সমান হইতে হবে। তো আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে কোণ সবগুলা সমান হইলেই ত্রিভুজ দুইটা সর্বসম নাও হতে পারে। সদৃশ্য কোণই হবে, বাট সর্বসম হবে না, সব কিছুতে সমান হবে না। সুতরাং অপশন থেকে আমরা বলতে পারি যে দুটি ত্রিভুজ পরস্পর সর্বসম হওয়ার জন্য একটির 3 কোণ অপরটির 3 কোণের সমান হইলেই সেটা যথেষ্ট নয়। নাম্বার ম্যাথে ছিল কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত
নিচের কোণটি হলো একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব। তার মানে সমকোণী ত্রিভুজ হবে নিচের কোন বাহুগুলো দিয়ে। তো তার আগে বলি এটা কিন্তু কোনো ত্রিভুজই হবে না। কেন? কারণ ত্রিভুজের যে কোনো দুই বাহু যোগ করলে, এই দুইটা যোগ করলে কত হয়? এখানে 12 হয়, আর অপর বাহু কত? 12। তো ত্রিভুজের যে কোনো দুই বাহু যোগ করলে অপর বাহু থেকে বড় হইতে হবে। অবশ্যই এই দুইটা যোগ করলে, যে কোনো দুই বাহু যদি যোগ করেন তার 3 নাম্বার বাহু থেকে বড় হইতে হবে। কিন্তু আমরা দেখতেছি এই দুইটা যোগ করলে তৃতীয় বাহুর সমান হয়ে যায়, বড় হইল না। তাহলে এটা তো ত্রিভুজই সম্ভব না। এরপরে সমকোণী হইতে গেলে যে কোনো দুই বাহুর উপর স্কোয়ার করলে যদি অপর বাহুর উপর স্কোয়ারের সমান হয় তাহলে সেটা সমকোণী হবে। আমরা এটা চেক করে দেখি, যেমন 3-এর উপর স্কোয়ার দিলাম, 4-এর উপর স্কোয়ার দিলাম, আর 5-এর উপর স্কোয়ার দিলাম। এখন এদের মান যদি সমান হয় তাহলে সেটা সমকোণী ত্রিভুজ হবে। আমরা জানি সমকোণী ত্রিভুজে ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে এটা ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার দিলাম, তাহলে এখানে হয় 9, এখানে হয় 16, ঘুরে ফিরে আমি পাইলাম 25। এখানে কিন্তু 5-এর উপর স্কোয়ার দিলে আমরা ডাইরেক্ট পাইলাম 25। তাহলে আমরা বুঝতে পারতেছি যে কোনো দুই বাহুর উপর স্কোয়ার করে যদি অপর বাহুর স্কোয়ারের মানের সমান হয় তাহলে তারা কি হবে? সমকোণী ত্রিভুজ হবে। তাহলে যে খ নাম্বারটা হবে সমকোণী ত্রিভুজের একটা অনুপাত। তো সমকোণী ত্রিভুজের এরকম 3, 4, 5, তারপরে আবার হতে পারে 5, 12, 13, এরকম কিছু অনুপাত আপনারা মনে রাখার চেষ্টা করবেন যাতে পরীক্ষায় দ্রুত সময় অ্যান্সার করতে পারেন। 10 নম্বরে 3, 9 ও 4-এর চতুর্থ সমানুপাতি কত? তো চতুর্থ সমানুপাতি তাহলে কিভাবে? যেমন ধরেন A:B = C:D, এরকম হইল 4টা সমানুপাত, মানে চতুর্থ সমানুপাতি বের করতে গেলে তাহলে 4টা অংশ থাকবে। এখন দেখেন যে এখানে আমরা দিলাম 3:9, এটা হলো প্রথম দুইটা সমান সমান, তারপরে কত দেওয়া? 4:, চতুর্থটা কত সেটা আমরা জানি না, এটা আমরা x ধরে নিই। আচ্ছা, এরপরে তাহলে এই লাইন থেকে আমরা 3/9 লিখতে পারবো, এটা কিন্তু 4/x লিখতে পারবো, সমান সমান তাহলে 3x সমান সমান এখানে 9 × 4 লিখতে পারবো। তাহলে এখানে আমরা x সমান সমান লিখতে পারবো 9 × 4/3, তাহলে এটা কাটা গেলে 3, 3, 4, 12। তাহলে আমাদের চতুর্থ সমানুপাতি হবে কত? এই যে 12, এই যে ঘ নাম্বারটা হবে রাইট অ্যান্সার। এছাড়া আপনারা কিন্তু সহজেই এটা বের করতে পারেন, যেমন 3: কত দেওয়া? 9, তাহলে এই পাশে 4: কত হবে? তো বোঝার চেষ্টা করেন, এইখানে অনুপাত বা সমানুপাত কিন্তু একইভাবে গুণ করে বাড়ে। তাহলে এখানে 3কে কত দিয়ে গুণ করে 9 পাইলেন আপনি? 3কে যদি 3 দিয়ে গুণ করেন তাহলে কিন্তু 9 হইল। তাহলে একইভাবে এখানেও তো তাই করতে হবে, একই সংখ্যা দেয়। এখানে যদি 3 দিয়ে গুণ করেন আপনি, তাহলে এখানেও তো 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে যদি আপনি 3 দিয়ে গুণ করেন তাহলে 3, 4 কত পাবেন? 12। এটা কিন্তু দেখার সাথে সাথে আপনারা অ্যান্সার করতে পারবেন।